বাংলাদেশ ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে নিঃসন্দেহে জামাত সবচেয়ে সুসংগঠিত। তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীদের যে মান, মানে লেখাপড়ার মান, তারপর তাদের শৃঙ্খলাবোধ, তাদের ভদ্রতা এবং দলের প্রতি আনুগত্য এবং একই সঙ্গে সততা, অন্তত গত ২০ বছর ধরে আপনি যদি হিসাব করেন, তাহলে দৃশ্যত জামাত এবং শিবিরকে আমাদের এই দেশের মাটিতে আপনি স্বাধীনতা যুদ্ধে তাদের কর্মকাণ্ডের জন্য সমালোচনা করতে পারেন। তারপর বিভিন্ন সময় তারা এই একবার বিএনপির সঙ্গে গিয়েছে, একবার জামাতের সঙ্গে গিয়েছে, একবার আওয়ামী লীগের সঙ্গে গিয়েছে। এসব নিয়ে সমালোচনা করতে পারেন। কিন্তু তারা চাঁদাবাজি করেছেন, তারপরে চুরি করেছেন, ধর্ষণ করেছেন, অন্যান্য রাজনৈতিক দলের লোকদের মতন করে, এটা আমাদের দেশের কোনো পাগলও বিশ্বাস করবে না। অধিকন্তু তাদের গেট আপ, মেকআপ, তারপর মোটামুটি তাদের যে রিক্রুটমেন্টগুলো, এগুলো একটা স্ট্যান্ডার্ড তারা মেনটেন করেন। যেমন ধর এখন একটা উপজেলাতে তারা যাকে আমির বানাবেন, এখন উপজেলা আমির হিসাবে তারা ওই উপজেলার সবচেয়ে শিক্ষিত মানুষদের মধ্যে একজন, নামাজ কালাম পড়েন, তারপরে যার মধ্যে কোনো দুর্নীতির এবং সন্ত্রাসের কোনো বালাই নেই, এই সমস্ত মানুষকে তারা সাধারণত নেতা নির্বাচন করেন। তো সেই দিক থেকে আমাদের দেশে জামাতের রাজনৈতিক যে আইডিওলজি, সে আইডিওলজির দুটো অংশ। একটা হলো ধর্মীয় আইডিওলজি। তো ধর্মীয় আইডিওলজি নিয়ে তারা যে মওদুদিবাদ কিংবা ওহাবিবাদ কিংবা ইবনে তাইমিয়ার যে থিওরি, ইবনে কাসিরের যে মতাদর্শ, এই বিষয়গুলো নিয়ে তারা যে চর্চা করে, এটির সঙ্গে হয়তো ইসলামপন্থী অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, গোষ্ঠী আছে, তারা টেকনিক্যালি দ্বিমত পোষণ করেন, কিন্তু জনতা এই জিনিসগুলো বুঝতে চান না। তারা এখনো পর্যন্ত অনেক ওয়াজ হয় জামাতের বিরুদ্ধে, এবং যে সকল তাদের যারা প্রতিপক্ষ খুব নির্মম ভাষায় তাদেরকে নবী বিরোধী, তাদেরকে ইসলাম বিরোধী, অনেকে তাদেরকে কাফের বলে পর্যন্ত ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু তা সত্ত্বেও জামাত নিয়ে সাধারণ মানুষ তাদেরকে ঠিক ওইভাবে প্রতিপক্ষের গালাগাল অনুযায়ী তাদেরকে কথাবার্তা এইভাবে বলে না। শিবির নিয়ে একই অবস্থা। ছাত্রলীগ বা ছাত্রদল, তারা যে যেখানে পারে শিবিরকে সবসময় তারা শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে। কিন্তু নিজের অজান্তে, সেই নির্যাতনকারীরাই নিজের অজান্তে একটা অনুশোচনা তাদেরকে তাড়িত করেছে যে আসলে এই ছেলেটা তো শুধুমাত্র রাজনীতি করা ছাড়া অন্য কোনো অপরাধ করেনি, আমাদের চাঁদাতে ভাগ বসায়নি, হলের সিটটা জোর করে দখল করেনি, বা আমাদের কারো টাকা পয়সা মারেনি। তো এইভাবে বাংলাদেশে জামাত এবং শিবিরের যে রাজনীতি পরস্পর বিরোধী যে একটা অবস্থান, সেটার মধ্যে চলছে। এর মূল কারণটা হলো যে মহান মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা, এই ভূমিকাটাকে তারা এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেনি, গ্রহণযোগ্য করতে পারেনি, এবং তারা এখনো পর্যন্ত তাদের যে মতাদর্শ এবং তাদের যে চলাফেরা, এটাকে সার্বজনীন করতে পারেননি। তারা সবসময় নিজেদেরকে ইসলামপন্থী, তারপর নিজেদেরকে আল্লাহর ওলির দল, নিজেদেরকে জান্নাতি, বা তাদের দল করলে খুব সহজে জান্নাতে যাওয়া যাবে, এই মতাদর্শগুলো তারা অন্তরে ধারণ করেন, মস্তিষ্কে ধারণ করেন। ফলে আমাদের দেশের যে সাধারণ চোর আছে, চোরটা আছে, সমাজের যে লোক একটু ছোটোখাটো বিচার সালিশ করে দুটো ডিম সালিশ থেকে নিতে চায়, গ্রামের একটা টাউট মেম্বার আছে, তো এরকম আসলে যারা রাজনীতি করেন, প্রচলিত রাজনীতি করেন, তার আমজনতার সবার সঙ্গেই তাদের উঠা বসা থাকে। যেমন দেখা গেল এমপি সাহেব আছেন, এলাকার এমপি সাহেব, তিনি খুব ভালো সৎ, নামাজ কালাম পড়েন, কিন্তু সময়ের প্রয়োজনে দেখা গেল এলাকার এক ধর্ষণকারী, সেও দেখা গেল এমপি সাহেবের বেডরুমে বসে এমপি সাহেবের সাথে এক টেবিলে বসে খাবার খাচ্ছে। তো এই যে সার্বজনীনতা, এই সার্বজনীনতাটা জামাত এখনো অভ্যস্ত হতে পারেনি, এই সার্বজনীনতায়। সে দেখা গেল যে সব জায়গাতে গিয়ে সেই পাইকারি ওয়াজ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু। তো কোথাও গিয়ে হরিবোল বলা, যেটা আমাদের প্রচলিত রাজনীতিতে, কোথাও গিয়ে আদাব বলা, কোথাও গিয়ে নমস্কার বলা, কোথাও গিয়ে দাদা বাবু বলা,
এবং তারা সবসময় সালাম পেতে চায়। জামাতের আমির সবসময় সালাম পেতে চায়। কিন্তু জামাতের আমির কারো পা ধরে সালাম করেন এবং সেটা কারো হিন্দুর পা ধরে সালাম করেন, এটা আমাদের এই সমাজে মানে কল্পনাই করা যায় না। জামাত তো এই দৃশ্য দেখলে মরেই যাবে গড়াগড়ি করে। কিন্তু রাজনীতিতে কি হচ্ছে? রাজনীতিতে যারাই এখানে জিয়াউর রহমান সাহেব বলেন, বঙ্গবন্ধু বলেন, এরশাদ সাহেব বলেন, তারা দেখা গেল একজন পীরকে বা মাশায়েখকে যেভাবে সম্মান করেছেন, একইভাবে একজন হিন্দু মুনি ঋষিকে তারা সমভাবে সম্মান করেছেন। অন্তর থেকে না করলেও বাইরে প্রচার করার চেষ্টা করেছেন। আবার একইভাবে তারা দেখা গেল যে খ্রিস্টান ফাদার যিনি আছেন বা বৌদ্ধ যিনি ভিক্ষু রয়েছেন তাদেরকে ঠিক ওইভাবেই মর্যাদা দিয়ে আসেন। ফলে এরা সার্বজনীন সকল মানুষের সঙ্গে তারা রাজনীতি করতে পারে। পাহাড়ে গিয়ে করতে পারে, সমতলে গিয়ে করতে পারে, কৃষকদের মধ্যে করতে পারে। কিন্তু জামাতের যেটা পাজামা, পাঞ্জাবি, এখন সবসময় তাদের পাজামা, পাঞ্জাবি পরতে হবে। এই জিনিসগুলোর কারণে কি হলো, তারা নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করে ফেলেছে। ওই কমিউনিটির বাইরে তারা আর যেতে পারছে না। তাদের রাজনীতিটা সার্বজনীন হচ্ছে না। তো এই কারণে তারা অন্য দলগুলোর মতো জনপ্রিয় হয়ে রাজনীতিতে প্রতিপক্ষ হবে, শক্তিশালী অবস্থান তৈরি করবে। এটা কোনো বিশ্লেষণে এটা মিলবে না। এ গেল ১। ২ নম্বর হলো যে তারা নিজেরা নিজেদেরকে যতই মনে করুক না কেন, ভারত তাদেরকে সন্দেহ করে। সবসময় তাদেরকে সন্দেহ করে। এমনকি পাকিস্তানও তাদেরকে বিশ্বাস করে না। এটা খুব আশ্চর্যের ব্যাপার। এটা নিয়ে আলাদা একটা ভিডিও করতে হবে যে কেন পাকিস্তান তাদেরকে বিশ্বাস করে না। তো পাকিস্তান তাদেরকে বিশ্বাস করে না। বিএনপি এবং জামাত দুটো যদি অপশন আসে, পাকিস্তান অবশ্যই বিএনপিকে গ্রহণ করবে, জামাতকে নয়। কেন? এটারও একটা কিন্তু যাকে বলে চমৎকার একটা অঙ্কের হিসাবপত্র এখানে আছে। তৃতীয়ত পশ্চিমারা জামাতকে ভয় পায়, প্রচণ্ড ভয় পায় এবং তাদের সম্পর্কে তাদের একটা ফোবিয়া রয়েছে, আতঙ্ক রয়েছে। এবং এই আতঙ্কটা নিয়েই আমি অনেক আগে সেই জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মাসের দিকে আমি বলছিলাম যে আগামীতে যে দেশি বিদেশি চক্রান্তগুলো চলছে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে, এই রাজনীতিতে প্রথম শিকার হবে আওয়ামী লীগ তো উচ্ছেদ হয়ে গেছে, প্রথমেই রাজনীতির শিকার হবে জামাত, তারপরে শিকার হবে বিএনপি। এখন দেখেন অবস্থা কি দাঁড়িয়েছে। বিএনপি, যেহেতু আমি বিএনপি দলটা করি, তবু আমি বলবো, কিন্তু জামাত, আজকের আলোচনায় জামাত নিয়েই আমি থাকি। সম্প্রতি সমকাল পত্রিকার একটা রিপোর্ট দেখলাম যে আমেরিকার একটা সংগঠন, প্রাইভেট সংগঠন, এনজিও বা সেখানে ওদেরকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক। তো এই থিঙ্ক ট্যাঙ্ক তারা শিবির, জামাতের যে সংগঠন, শিবিরকে বিশ্বের ৩ নম্বর সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা তালিকাভুক্ত করেছে এবং ১ নম্বর হিসেবে তারা আইএসকে, ইসলামিক স্টেট, তাদেরকে তারা করেছে। ২ নম্বর হলো তালেবানদেরকে, আর ৩ নম্বরে শিবিরকে। এখন এটা নিয়ে আপনি কি বলবেন? শিবিরে যারা লোকজন তারা যদি আত্মতৃপ্তি লাভ করতে চান, বলতে পারেন যে ওটা একটা এনজিও, বাংলাদেশের একটা এনজিওর মতো একটা এনজিও। তারা কি লিখলো না লিখলো তাতে বাংলাদেশে আমাদের কি আসে যায়, আমেরিকাতে আমাদের কি আসে যায়। কিন্তু আমেরিকা, ভারত এবং ইংল্যান্ড, মানে এই দেশগুলোতে ব্যাপার হলো যে সেখানে সরকার অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ককে নিয়মিত পরিশোধ করে, টাকা দেয় এবং তাদেরকে বিভিন্ন গবেষণা চালানোর জন্য তাদেরকে নিয়মিত মাসোহারা দেয় এবং তারা সেই গবেষণাগুলো করে, আবার সেই গবেষণাগুলো তারা কিনে নেয় এবং কিনে নিয়ে সেই গবেষণাগুলো আবার তারা কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করে। যারা মার্কিন নীতি সম্পর্কে জানেন, পড়াশোনা করেন, তারা এই জিনিসগুলো জানেন। আমেরিকাতে প্রায় সব কিছুই প্রাইভেট। ইভেন হোয়াইট হাউসের যে কর্মকর্তা, এদের ৯০ ভাগই ভাড়া করা, হায়ার করা, এবং এদের একটা বিরাট অংশ বাড়িতে বসে কাজ করছে। এদের একটা বিরাট অংশ, এমনকি হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা আছেন যারা ভিনদেশী, অন্য দেশে বসে কম্পিউটারে বসে হোয়াইট হাউসের হয়ে কাজ করছে। খুব অল্প পার্মানেন্ট রিক্রুটমেন্ট সেখানে রয়েছে। তো মিলিটারিরও একই অবস্থা। সেখানে ভাড়াটিয়ে মিলিটারি পাওয়া যায়, পুলিশ ভাড়াটিয়ে পাওয়া যায়, তারপর প্রাইভেট পুলিশ। তো ওদের সিস্টেমটা আপনি না বুঝলে মূলত আপনি ভুল করবেন।
তো আমেরিকাদের এই যে যেকোনো বিষয় ধরেন আওয়ামী লীগ, বিএনপি বা জামাত, তাদেরকে প্রথমত তারা সরকার সরাসরি কোনো একটা বিষয় এফবিআই বা ধরেন সিআইএ বা মার্কিন যে সেনাবাহিনী, তাদের যে গোয়েন্দা ইউনিট আছে, তাদের মাধ্যমে তারা সরাসরি কক্ষণই কোনো কাজ করে না। তারা প্রথমত এই যে বিভিন্ন তাদের যে রাষ্ট্রীয় মদতপুষ্ট যে এনজিওগুলো রয়েছে, যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে এক্সপার্ট সার্ভে কোম্পানিগুলো রয়েছে, তারপরে বিভিন্ন লবিং ফার্মগুলো রয়েছে, তাদের কাছ থেকে তারা তথ্য এবং ডাটা গ্রহণ করে। এরপরে এই তথ্য ডাটা গ্রহণ করার জন্য আবার তারা বিভিন্ন সামাজিক মাধ্যম, সোশ্যাল মাধ্যমকে তারা ভীষণ রকম মানে প্রিভিলেজ দেয়। এই যে আমরা ইউটিউব করি, ফেসবুক করি, আপনারা যতই এটা নিয়ে হাসাহাসি করেন না কেন, মার্কিন প্রশাসনের কাছে একজন ইউটিউবারের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। আপনারা দেখেছেন যে সেখানে কনক সরোয়ার, আমরা বাংলাদেশে থেকে যে সাংবাদিক, সেই কনক সরোয়ারের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন সরাসরি তার সঙ্গে বৈঠক করে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং কনক সরোয়ারের বোনকে যে গ্রেপ্তার করা হয়েছে, তার পরিবারের উপরে শেখ হাসিনা সরকার যে জুলুম অত্যাচার করেছে, এই বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে সরাসরি চাপ প্রয়োগ করা হয়েছে। এটা হলো একজন ইউটিউবারের গুরুত্ব পশ্চিমা দুনিয়াতে। তো কাজেই এই যে আমরা যা কিছু বলি এখানে, এই সব কিছুই কিন্তু সেগুলো কাউন্ট হচ্ছে। তো সেই দিক থেকে কি হলো, পশ্চিমারা, আমরা যেমন এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি বলেন তো সেমিটিক জাতিগোষ্ঠীটা কীভাবে তৈরি হলো? বা অ্যান্টি সেমিটিক ইজম অ্যান্ড প্যান অ্যারাবিক যাকে বলা হয় ক্রিশ্চিয়ান কালচার, আর্ট অ্যান্ড কালচার বলতে আপনি কী বোঝেন? হোয়াট ইজ দ্য কোরিওগ্রাফি অফ যাকে বলা হয় মুর ডাইনেস্টি, টেকনিক্যাল। আপনি বলবেন যে এটা কী ধরনের কথা, কিন্তু এই জিনিসগুলো যারা সংশ্লিষ্ট বিষয় যারা রয়েছে, আপনি আরবি গিয়ে জিজ্ঞাসা করেন, ১ মিনিটের মধ্যে তারা এই বিষয়গুলো বলে দিতে পারে। এমনকি যারা লেখাপড়া কম জানে তারাও কিন্তু এই বিষয়গুলো বলতে পারে। তো আমেরিকান সোসাইটির অনেক বিষয় আমরা যেমন জানি না। আপনি আমাদের দেশে যেমন রেড ইন্ডিয়ান সম্পর্কে আমরা কিছুই জানি না। কিন্তু আমেরিকার যারা লোকজন রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো জানে। ইউকে যদি যান, ইউরোপে যদি যান, ইউরোপিয়ান কৃষি অ্যান্ড ফার্মার, এই দুটো শব্দ সেখানে কতটা সম্মানিত। গ্রাম থেকে একজন কৃষক যদি কোনো ব্যাংকে যায়, ব্যাংকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তাকে সম্মান জানানোর জন্য। কিন্তু আমাদের দেশে তো আমরা তাকে ফার্মার মনে করি। তো এরকম বাংলাদেশে যে ইসলাম বা সারা দুনিয়াতে যে ইসলাম, এই ইসলামের যে মাধুর্য, সৌন্দর্য, এটা পশ্চিমাদেরকে আমরা কেন, অনেক বড়, বড় মানুষ এখনো বুঝাতে পারেনি। এমনকি তুরস্কও বুঝাতে পারেনি। তো তুরস্ক বোঝাতে না পারার কারণে দেখুন, তুরস্কর সাথে ন্যাটোর সম্পর্ক, তুরস্কের সঙ্গে আমেরিকার সম্পর্ক, তার যে বসফরাস প্রণালী, এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু এখনও তুরস্ককে তারা ভয় পায়, আমেরিকা ভয় পায়। তো সেই কারণে কি হচ্ছে যে ইসলাম ফোবিয়াটা কেন তাদের, এটার একটা ইতিহাস জানতে হবে। তো সেই দিক থেকে দাড়ি দেখলে, টুপি দেখলে তারা এই তাদেরকে ইসলামিস্ট, জঙ্গি তারা মনে করে, এবং এটা বিশেষ করে সেই আব্বাসীয় জামানা থেকেই পশ্চিমাদের এই ভয়টা, সম্রাট যখন শার্লেমেন ছিলেন, ফ্রান্সের সম্রাট শার্লেমেন, তখন থেকে ইউরোপে এই ভয়টা প্রচণ্ডভাবে কাজ করছে। আর ইরানের যে ভয়, ইউরোপের মধ্যে ইরানের ভয়, পার্সিয়ান ডাইনেস্টি সম্পর্কে ভয়, প্রায় ৫,০০০ বছরের পুরনো ভয়। এই ভয় রক্তে মাংসের মধ্যে মিশে গেছে। তো আমেরিকানদের মধ্যেও ইসলাম হবে এটা রক্তে মাংসে মিশে গেছে। এগুলো একটা। তো এই কারণে জামাতকে তারা যতই লবি লাগাক, যতই তারা দোয়া দরুদ পড়ুক, তসবিহ তাহলিল করুক, তাদেরকে কিন্তু তারা ভয় পায়। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময় বাংলাদেশে যা কিছু ঘটছে, সেই সব ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বা আলাদা, আলাদা হয়ে যে যার মতো করে দেশে একটা ইসলামিক রাষ্ট্র, একটা খিলাফত রাষ্ট্র তৈরি করার যে তৎপরতা দেখাচ্ছে, এই বিষয়গুলো পশ্চিমা দুনিয়াকে ভীষণ রকম একটা ব্যাড মেসেজ দিয়েছে। এবং এখানে যা কিছু হচ্ছে এর কোনোটির সঙ্গে হয়তো জামাত জড়িত নয়, কিন্তু বা অল্প কিছুর সঙ্গে জামাত জড়িত, কিন্তু পুরো দায়-দায়িত্ব যেহেতু জামাত সবচেয়ে বড় সংগঠিত পর্যায়ে আছে, তো পশ্চিমাদের সেই এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, সিআইএ, এফবিআই থাকা সত্ত্বেও তারা মনে করছে যে জামাতই এই কাজগুলো তারা করছে এবং প্রমোট করছে। ফলে জামাতকে নিয়ে এই যে তারা যে নেতিবাচক অবস্থানে তারা চলে গেল, এবং যে শিবিরকে তারা এই যে নেতিবাচক অবস্থানে তারা নিয়ে নিল, এটির কুফল
বাংলাদেশের রাজনীতিতে জামাতকে অবশ্যই ভোগ করতে হবে। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, বিএনপি জমানার শেষ দিকে টাকা পাচার, তারপরে শেষে সন্ত্রাস এবং চীনকে মদদ দিয়ে সেভেন সিস্টারকে অস্থির করার জন্য যে সকল বিষয় মার্কিন প্রশাসন, কানাডিয়ান প্রশাসন এবং অস্ট্রেলিয়া বিএনপির বিরুদ্ধে যে সকল সিদ্ধান্ত নিয়েছে, ওই সিদ্ধান্তগুলো এখন ওই 20 বছর কিন্তু পরিবর্তন হয়নি। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি। তো কাজেই যারা রাজনীতি করেন তারা যদি সেই রাজনীতির বিষয়গুলো নিয়ে গবেষণা, তাদের একটা সেল থাকে এবং সেইভাবে যদি তারা সতর্ক অবস্থান নেন, তাহলে তারাও যেমন নিরাপদে থাকেন,